আজকে আমরা ক্লাস 10-এর অর্থাৎ দশম শ্রেণীর বাংলা বিষয়ের আয় আরও বেঁধে বেঁধে থাকি শঙ্খ ঘোষের লেখা এই সম্পূর্ণ কবিতাটি পড়ব এবং এই কবিতার বিষয়বস্তুর নামকরণ ও গুরুত্বপূর্ণ 1 নম্বর 3 নম্বর আর 5 নম্বর মানে প্রশ্নোত্তরগুলো সম্পর্কে আলোচনা করব। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, এর মধ্যে থেকেই তোমাদের কিন্তু পরীক্ষার প্রশ্ন দেওয়া হয়। তবে সম্পূর্ণ কবিতাটি তোমরা খুব ভালোভাবে রিডিং পড়বে কয়েকবার, তারপর এখানে এই কবিতার বিষয়বস্তুর নামকরণ এবং প্রশ্নোত্তরগুলোকে তোমরা মুখস্থ করে নিয়ে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু এই কবিতা থেকে তোমাদের যে প্রশ্ন দিক তার উত্তর তোমরা খুব সহজে লিখতে পারবে। তো চলো প্রথমে আমরা এই সম্পূর্ণ কবিতাটি একবার রিডিং পড়ে নিই, তারপর তোমাদের এই কবিতার বিষয়বস্তুর নামকরণ এবং গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো দেখে নেব। তো দেখো, এটা হচ্ছে ক্লাস 10-এর আয় আরও বেঁধে বেঁধে থাকি শঙ্খ ঘোষের লেখা কবিতা। তো কী বলা হচ্ছে এখানে, আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাদ, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। এরপর দেখো, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি, আমাদের পথ নেই আর, আয় আরও বেঁধে বেঁধে থাকি। আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস, আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি, আয় আরও হাতে হাতে রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি। তো এই হচ্ছে তোমাদের ক্লাস 10-এর শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি এই কবিতা, এটা আমরা রিডিং পড়ে নিলাম। এরপর এই কবিতার বিষয়বস্তুর নামকরণ এবং গুরুত্বপূর্ণ 1 নম্বর 3 নম্বর এবং 5 নম্বর মানে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসে সেই প্রশ্নগুলো এবং তার উত্তর আমরা দেখে নেব। এবং এই প্রশ্নগুলোর পিডিএফ ফাইল আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে এবং পেইড কোর্সের মধ্যে কিন্তু এই পিডিএফগুলো দেওয়া থাকবে। এবং অ্যাপটি তোমরা কিন্তু গুগল প্লে স্টোরে গেলে পেয়ে যাবে, সেখানে সহজ লেসন লিখে সার্চ করবে, লিখে অ্যাপটিকে ইনস্টল করে নেবে। যারা আগে থেকে ইনস্টল করে রেখেছো তারা কিন্তু অ্যাপটিকে একবার আপডেট করে নেবে, কারণ নতুন ফিচার অ্যাপের মধ্যে অ্যাড হয়েছে এবং এখান থেকে আমি ওপেন করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। যারা প্রথমবার অ্যাপটিকে ইনস্টল করছো তাদের রেজিস্টার করতে হবে, নাম, ফোন নাম্বার এবং ইমেল আইডি এগুলো এবং নিজের মধ্যে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে এটাকে রেজিস্টার করে নেবে, তাহলে কিন্তু তোমাদের সামনে এরকম খুলে যাবে। নিচে একটা পট্টি আসছে, এটাকে আমি এখান থেকে কেটে দিচ্ছি এবং তোমাদের প্রথম কিন্তু এখানে স্ট্রিম সিলেক্ট করতে হবে। যেমন ওপরে এই যে একটা অপশান দেখতে পাচ্ছি, এই যে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর প্রথমবার যখন তুমি এটাকে আপডেট মানে ইনস্টল করবে তখন কিন্তু এগুলোকে সিলেক্ট করা থাকবে না। সেক্ষেত্রে তোমাকে এরকম একটা অপশান দেখাবে, এখানে ওকে ক্লিক করার পর এখান থেকে স্ট্রিম সিলেক্ট করবে। যে ক্লাসের কোর্স তুমি দেখতে চাইছো সেই ক্লাসটাকে সিলেক্ট করবে। আমি এখানে সমস্ত ক্লাসের কোর্সগুলোই দেখতে চাইছি, তো সবগুলোকে সিলেক্ট করে নিয়ে আমি এখানে সেভ চেঞ্জে ক্লিক করে এখানে ইয়েস বাটনে ক্লিক করলাম। এবার দেখো অ্যাপটি আমাদের সামনে এরকম করে খুলে যাবে। এখানে এটাকে আমি কেটে দিচ্ছি নিচের অপশানটা। এবার এখানে অ্যাপের মধ্যে দেখো অল কোর্স, এখানে ক্লিক করলে সমস্ত কোর্সগুলো তুমি দেখতে পাবে। এখানে পেড কোর্স, যে কোর্সটা তুমি পারচেস করে রেখেছো সেটা এখানে ক্লিক করে দেখতে পাবে। লাইভ ক্লাস যখন করানো হবে তখন এখানে লাইভ ক্লাস তুমি দেখতে পাবে, ঠিক আছে। লাইভ ক্লাস এখন করানো হয় না। এখানে ফ্রি ভিডিওস, অনেক ফ্রি ভিডিওস দেওয়া হয়েছে, সেই ফ্রি ভিডিওসগুলো তুমি এখানে ক্লিক করে দেখতে পারবে। ফ্রি কোর্স, সমস্ত ক্লাসের ফ্রি কোর্সও কিন্তু করানো এখানে দেওয়া আছে, সেই ফ্রি কোর্সগুলো তুমি এখানে চাইলে দেখতে পারো। তারপরে ইবুকস, ঠিক আছে, ইবুকস এখানে এখন আপলোড করা হয়নি, ইবুকস আপলোড করলে এখান থেকে তুমি ইবুকসগুলো পারচেস করতে পারবে, অথবা ফ্রি ইবুকও দেওয়া হবে, সেগুলো তুমি এখান থেকে নিতে পারো। তারপর এখান থেকে কুইজ দেওয়া আছে, এখানে অনেক কুইজ দেওয়া হবে, এখানে কিছু কুইজ দেওয়া আছে, সেই কুইজগুলোকে তোমরা অংশগ্রহণ করতে পারো। আরও কুইজ দেওয়া হবে, সেগুলো তুমি এখান থেকে করতে পারো, ঠিক আছে। অল টেস্ট, এখানে কোনো টেস্ট এখনও দেওয়া হয়নি, যখন টেস্ট দেওয়া হবে তুমি এখানে টেস্টগুলো এখানে করতে পারবে, ঠিক আছে। কুইজ কিন্তু এখানে ফ্রি, এখানে কোনো এই যে কুইজগুলো অংশগ্রহণ করার জন্য কোনো তোমাকে চার্জ মানে পে করতে হবে না, ফ্রিতে এই কুইজগুলোকে তুমি অংশগ্রহণ করতে পারবে এই ফ্রি কুইজগুলোকে। এবার নিচে দেখো, এগুলো হচ্ছে পেইড কোর্স। এই কোর্সগুলোকে তুমি যে কোনো ক্লাসের, ক্লাস 6, 7, 8, 9, 10 সমস্ত ক্লাসের রয়েছে, যে ক্লাসে তোমার প্রয়োজন সেই ক্লাসেরটা তুমি এখানে পারচেস করতে পারো। এখানে রয়েছে দেখো, বাই নাওতে ক্লিক করে কিন্তু তুমি এটাকে পারচেস করে নিতে পারো, অনলাইনে তোমাকে পে করতে হবে, ঠিক আছে। দেখো, আমি যদি এখানে এই যে প্লে লিস্ট রয়েছে এখানে ক্লিক করলে তুমি এখানে ডিটেলসগুলো দেখতে পাবে। ওকে, কী জিনিস রয়েছে, এটা ভ্যালিডিটি হচ্ছে 4 মাসের ভ্যালিডিটি, রেকর্ডের ক্লাস থাকবে, এখানে পিডিএফ দেওয়া থাকবে, পিডিএফগুলো তুমি ডাউনলোড করতে পারবে। কন্টেন্টে তুমি ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাবে কী রয়েছে। এখানে দেখো, বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্সের এগুলো চ্যাপ্টার ওয়াইজ সাজেশান দেওয়া থাকবে এবং মডেল কোশ্চেন পেপারস, প্র্যাকটিস সেট এগুলো দেওয়া থাকবে। যদি আমি বাংলাতে ক্লিক করি, বাংলায় এখানে পিডিএফ রয়েছে, তারপর ভিডিও রয়েছে। পিডিএফে ক্লিক করে আমি পিডিএফগুলো দেখতে পাবো, এখান থেকে ডাউনলোড করে নেবো, অথবা এখানেও তোমরা দেখতে পাবে, অ্যাপের মধ্যেও দেখা যেতে পারে এবং এখানে অ্যাপের মধ্যেও তুমি ডাউনলোড করে রাখতে পারবে। এখানে দেখো, এখানে ভিডিওগুলো রয়েছে, ঠিক আছে, এখানে ভিডিওগুলো দেওয়া আছে। ওকে, তো এইভাবে কিন্তু দেওয়া থাকবে, চাইলে তুমি কোর্স থেকে যে কোনো কোর্স এখান থেকে নিতে পারো। ওকে, তো চলো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম দেখে নিই। আমরা ক্লাস 10-এর
তোমাদের শঙ্খ ঘোষের লেখা এই যে কবিতাটি, কবিতার বিষয়বস্তু নামকরণ এবং প্রশ্নোত্তরগুলো দেখবো আমরা। তো প্রথমে এই আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতাটির উৎস সেটা দেখে নাও। এই কবিতাটি হচ্ছে শঙ্খ ঘোষের জলই পাষাণ হয়ে আছে যে কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটা হচ্ছে কবিতার উৎস। এবার এই কবিতাটির বিষয়বস্তু বা সারাংশ কী সেটা আমরা দেখে নেব প্রথমে। তো দেখো, আধুনিক বাংলা সাহিত্যের সমাজ সচেতন কবি শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতাটি এক চরম সংকটাপন্ন সময়ের দলিল। এখানে কবি সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসনে পিষ্ট, বিপন্ন ও আশ্রয়হীন সাধারণ মানুষের জীবন যন্ত্রণা ফুটিয়ে তুলেছেন। বর্তমান বিশ্বে যুদ্ধ, দাঙ্গা আর রাজনৈতিক হানাহানিতে সাধারণ মানুষের বাঁচার পথ রুদ্ধ। ডানে ধস, বাঁয়ে গিরিখাদ আর মাথার ওপর বোমারু বিমানের আতঙ্ক নিয়ে মানুষ আজ দিশাহীন। এই ধ্বংসলীলা থেকে রেহাই পাচ্ছে না ভবিষ্যৎ প্রজন্ম বা শিশুরাও। বর্তমান ক্ষমতাবান শাসক গোষ্ঠী ইতিহাসকে নিজেদের স্বার্থে বিকৃত করেছেন, ফলে সাধারণ মানুষের প্রকৃত লড়াই বা বঞ্চনার কথা সেখানে স্থান পায় না। এই চরম অস্তিত্বের সংকটের মানুষ আজ নিজেদের ইতিহাসহীন ও ভবঘুরে ভিখারি বলে মনে করছেন। এমত অবস্থায় কবি হতাশ না হয়ে উত্তরণের পথ দেখিয়েছেন। তিনি বিশ্বাস করেন এককভাবে লড়াই করা সম্ভব নয়, কেবল পারস্পরিক সংহতি, মৈত্রী আর সংঘবদ্ধ শক্তির মাধ্যমেই এই বিনাশকে ঠেকানো সম্ভব। তাই সমস্ত প্রতিকূলতা জয় করে টিকে থাকার জন্য কবি শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে হাতে হাত রেখে বা একতাবদ্ধ হয়ে বেঁধে বেঁধে থাকার আহ্বান জানিয়েছেন। তো এই হচ্ছে শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকি এই কবিতাটির বিষয়বস্তু। ওকে, এই কবিতার নামকরণটা আমরা একবার এখান থেকে দেখে নেব, নামকরণের সার্থকতা, যেটা তোমাদের পরীক্ষায় কিন্তু দেওয়া হয়। দেখো, সাহিত্যে নামকরণ সাধারণত বিষয়বস্তু বা ভাবব্যঞ্জক হয়। শঙ্খ ঘোষের এই কবিতায় যুদ্ধ ও দাঙ্গা পীড়িত বর্তমান সময়ের এক চরম বিপন্নতার ছবি ফুটে উঠেছে। সাম্রাজ্যবাদী শক্তির হানাদারি ও রাজনৈতিক অস্থিরতায় সাধারণ মানুষের বেঁচে থাকার সব পথ আজ রুদ্ধ। ইতিহাসহীন, ঘরছাড়া ও নিরাপত্তাহীন এই মানুষগুলোর কাছে এককভাবে বাঁচার কোনো উপায় নেই। কবি উপলব্ধি করেছেন যে এই ধ্বংস ও মৃত্যু মিছিলের মাঝে টিকে থাকার একমাত্র হাতিয়ার হলো সাধারণ মানুষের সংহতি ও ঐক্য। সমস্ত বিভেদ ভুলিয়ে পরস্পরের হাতে হাত রেখে চলার মধ্যেই নিহিত রয়েছে মুক্তির পথ। যেহেতু কবিতাটির প্রতিটি স্তরে বিপন্নতা থেকে উত্তরণের জন্য এই সংঘবদ্ধ হওয়ার বা বেঁধে বেঁধে থাকার আহ্বানটি প্রধান হয়ে উঠেছে, তাই এর নামকরণটি অত্যন্ত সার্থক ও ব্যঞ্জনাধর্মী হয়েছে। তো এইভাবে আমরা নামকরণের সার্থকতা এটা লিখলাম। এরপর আমরা এই কবিতার কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর দেখে নেব, 1 নম্বর মানের যেগুলোর সঠিক উত্তর বেছে লিখতে হয়। দেখো, প্রথম হচ্ছে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এখানে অপশন রয়েছে নিহিত পাতাল ছায়া, পাঁজরে তাঁরের শব্দ, দিনগুলি রাতগুলি, জলই পাষাণ হয়ে আছে। তো আয় আরও বেঁধে বেঁধে থাকি এই কবিতাটি শঙ্খ ঘোষের জলই পাষাণ হয়ে আছে এই কাব্যগ্রন্থের অন্তর্গত। তো অপশান ডিটা সঠিক উত্তর হবে। এরপর 2 হচ্ছে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির কবি হলেন জীবনানন্দ দাশ, শঙ্খ ঘোষ, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, বিষ্ণুদেব। তো আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতাটি হচ্ছে শঙ্খ ঘোষের লেখা। তো অপশান বি এরটা আমাদের সঠিক হবে। 3 নম্বর থেকে কবি শঙ্খ ঘোষের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থটি হল দিনগুলি রাতগুলি, নিহিত পাতাল ছায়ায়, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, বাবরের প্রার্থনা। তো এখানে দিনগুলি রাতগুলি এটা হচ্ছে শঙ্খ ঘোষের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, অপশান এ। 4 নম্বর থেকে শঙ্খ ঘোষ রচিত একটি প্রবন্ধ গ্রন্থ হলো মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, অল্প বয়সে, কালের মাত্রা ও রবীন্দ্র নাটক, আর সুপুরি বনের শাড়ি। সঠিক উত্তর অপশান সি এটা হবে, কালের মাত্রা ও রবীন্দ্র নাটক। পরের প্রশ্ন দেখো, 5 নম্বর দেখে শঙ্খ ঘোষের ছদ্মনাম কী ছিল? যাযাবর, মৌমাছি, নীললোহিত না কুন্তক? সঠিক উত্তর হবে অপশান ডি কুন্তক। কুন্তক ছদ্মনামে লেখা শঙ্খ ঘোষের রচনাগুলির নাম হলো শব্দ নিয়ে খেলা ও কথা নিয়ে খেলা, দিনগুলি রাতগুলি, বাবরের প্রার্থনা, ছন্দময় জীবন, ভিন্ন রুচির অধিকার, এই শহরের রাখাল, ছন্দের বারান্দা। তো দেখো, এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে কুন্তক ছদ্মনামে লেখা শঙ্খ ঘোষের রচনাগুলির নাম শব্দ নিয়ে খেলা আর হচ্ছে কথা নিয়ে খেলা। আয় আরও বেঁধে বেঁধে থাকি কথাটি কবিতায় ব্যবহৃত হয়েছে 1 বার, 2 বার, 3 বার না 4 বার? তো আয় আরও বেঁধে বেঁধে থাকি কথাটি কবিতায় 2 বার ব্যবহৃত হয়েছে। 8 নম্বর হচ্ছে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির বাক্যটির অর্থ দৃঢ় বন্ধনে আবদ্ধ হয়ে থাকা, ছাড়া থাকা, বন্ধন মুক্ত থাকা, ঢিলে ঢালা থাকা। তো আয় আরও বেঁধে বেঁধে থাকি এই বাক্যটার অর্থ কি? দৃঢ় বন্ধনে আবদ্ধ থাকা, ওকে, অর্থাৎ ঐক্যবদ্ধ হয়ে থাকা। 9 নম্বরে হচ্ছে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির দ্বিতীয় পংক্তি হলো
আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাদ, আমাদের মাথায় বোমারু, আমরা আমাদের ঘর গেছে ওড়ে। তো আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার দ্বিতীয় পংক্তি হচ্ছে আমাদের বাঁয়ে গিরিখাদ, আর প্রথম হচ্ছে আমাদের ডান পাশে ধস, পরটা হচ্ছে আমাদের বাঁয়ে গিরিখাদ। ঠিক আছে, আমাদের বাঁয়ে গিরিখাদ, গিরিখাদ শব্দটির আক্ষরিক অর্থ স্থানচ্যুতি, অদৃশ্য হওয়া, চূড়ানা, পর্বত গহ্বর। তো গিরিখাদ শব্দটির আক্ষরিক অর্থ হচ্ছে কি পর্বত গহ্বর, কিন্তু আমাদের কবিতায় গিরিখাদ বলতে যে মানুষের পদে পদে যে বিপদ রয়েছে, ঠিক আছে, ডান দিকেও বিপদ, বাঁ দিকেও বিপদ, মাথার ওপরেও বিপদ, অর্থাৎ মাথার ওপরে বোমারু রয়েছে, বোম পড়ছে যুদ্ধের সময়কালে। আর নিচে হচ্ছে পায়ে পায়ে হিমানির বাঁধ, মানে হচ্ছে আমাদের পায়েও কিন্তু বেড়ি পড়ানো রয়েছে, অর্থাৎ আমাদের সব দিকেই বিপদ রয়েছে, ঠিক আছে, সেটাই চতুর্দিকে বিপদ রয়েছে সেটাকেই বোঝানো হচ্ছে। এরপর হচ্ছে আমাদের মাথায় ড্যাশ, বোমারু, গিরিখাদ, চূড়ানা, পর্বত গহ্বর। তো আমাদের মাথায় হচ্ছে কি বোমারু, বোমারু বলতে কি বোমা নিক্ষেপকারী যে বিমান সেটাকেই বলা হয় বোমারু। এরপর 12 নম্বর হচ্ছে কবিতায় উল্লিখিত হিমানির বাঁধ রয়েছে পায়ে পায়ে, হাতে হাতে, পায়ে পায়ে, মাথায় মাথায়, না শিরায় শিরায়। তো কবিতায় উল্লিখিত হিমানির বাঁধ রয়েছে কোথায়? পায়ে পায়ে, আমাদের পায়ে পায়ে রয়েছে হিমানির বাঁধ। হিমানি মানে হচ্ছে কি বরফ, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো 13 নম্বর দেখে, পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানি শব্দের আক্ষরিক অর্থ কাজল, আগুন, তুষার, না পর্বত। তো হিমানি শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে তুষার বা বরফ। ওকে, কবিতায় কবি কাদের সব দেহের উল্লেখ করেছেন? বুড়োদের, শিশুদের, যুবকদের, না বৃদ্ধাদের? তো কবিতায় কবি শিশুদের সব দেহের উল্লেখ করেছেন। সব দেহ বলতে কি মৃতদেহ আর কি, সব মানে হচ্ছে মৃত। এরপর দেখো আমাদের পথ নেই আর, পথ শব্দটি কবিতায় ব্যবহৃত হয়েছে দুবার, একবার, চারবার, না তিনবার? তো পথ শব্দটি কবিতায় দুবার ব্যবহৃত হয়েছে। এরপর আমাদের কি নেই বলে কবির মত প্রকাশ পেয়েছে? ভূগোল, ইতিহাস, বাংলা, না জীবন? তো আমাদের কি নেই বলে কবির মত প্রকাশ পেয়েছে? আমাদের ইতিহাস নেই। নেক্সট হচ্ছে আমাদের চোখ মুখ ঢাকা, চোখ মুখ ঢাকা বলতে কি বুঝিয়েছেন? মুখোশাবৃত, সময়াবৃত, অলঙ্কারাবৃত, পরিচয়হীন, বা বিপন্নতা দেখানো হবে মুখোশাবৃত, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমরা ভিখারি ড্যাশ মাসে, 5 মাস, এখানে 6 মাস, 8 মাস, না 12 মাস? তো উত্তর কী হবে? আমরা ভিখারি 12 মাস, সঠিক উত্তর হবে 12 মাস। এরপর দেখবো আমরা কিছু অতি সংক্ষিপ্ত মানের প্রশ্ন দেখে নেব। 1 নম্বর মানে যে প্রশ্নগুলো তোমাদের এক কথায় উত্তর লিখতে হয়, ঠিক আছে। 1 নম্বর মানে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় দেওয়া হয়। দেখো প্রথম প্রশ্ন 1 নম্বর দেখে, আমাদের বলতে কবি কাদের বুঝিয়েছেন? দেখো কবি শঙ্খ ঘোষ তার কবিতায় আমাদের বলতে দেশকালের সীমা অতিক্রম করে সাম্রাজ্যবাদী ও হানাদারি শত্রুর হাতে আক্রান্ত সাধারণ শ্রমজীবী মানুষদের বুঝিয়েছেন। অর্থাৎ এখানে আমাদের বলতে কবি যে সাধারণ মানুষ যারা মানে যারা সব দিক থেকে শোষিত হয়, নিপীড়িত হয়, ঠিক আছে, তাদেরকেই বুঝিয়েছেন। এরপর ডান পাশে ধস ও বাঁয়ে গিরিখাদ বলতে আসলে কবি কি বুঝিয়েছেন? দেখো আমাদের ডান পাশে ধস ও বাঁয়ে গিরিখাদ বলতে কবি প্রতিকূল পরিস্থিতিতে সাধারণ মানুষের চলার পথে পদে পদে বিপদ এবং পতনের আশঙ্কার কথা ব্যক্ত করেছেন। অর্থাৎ আমাদের ডান দিকেও বিপদ, বাঁ দিকেও বিপদ, ওকে, সেটাই বুঝিয়েছেন। আমাদের ডান পাশে ধস, ধস শব্দটির আক্ষরিক অর্থ কী? ধস শব্দটির আক্ষরিক অর্থ হলো পাহাড় বা খাদের ওপর থেকে মাটি বা পাথরের খসে পড়া। ওকে, ধস মানে হচ্ছে কি কোনো কিছু ধসে পড়া, ঠিক আছে, মাটি পাথর কোনো কিছু ধসে পড়া, ঠিক আছে। কবিতায় এটি বিপন্নতাকে বোঝাতে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ মানুষের যে বিপন্নতা, মানুষের যে অসহায়তা, সেটাকেই বোঝাতে এখানে ধস শব্দটি ব্যবহার করা হয়েছে। আমাদের বাঁয়ে গিরিখাদ, গিরিখাদ শব্দটির আক্ষরিক অর্থ লেখুন। তো গিরিখাদ হলো দুটি পর্বতের মাঝে সৃষ্ট গভীর প্রাকৃতিক গর্ত। বর্তমান বিশ্বে মানুষের জীবনে ছড়িয়ে থাকা চরম প্রতিকূলতা বোঝাতে শব্দটি ব্যবহৃত হয়েছে। এরপর 5 নম্বরে আমাদের মাথায় বোমারু বলতে কি বলা হয়েছে? তো আকাশপথে সাম্রাজ্যবাদী শক্তির বোমারু বিমানের অতর্কিত হানা যেমন মৃত্যু ভয় আনে, তেমনি বর্তমান সময়ে মানুষের জীবন যে চরম নিরাপত্তাহীন, এখানে সেই বিপন্নতার কথাই বলা হয়েছে। ওকে, তো আমাদের মাথায় বোমারু বলতে আমাদের মাথার উপর যে নিরাপত্তাহীন বিপন্নতা, সেটাকেই বোঝানো হয়েছে। আমরা যে নিরাপত্তায় ভুগছি আর কি, আমাদের কোনো নিরাপত্তা নেই, যখন তখন মানুষের যুদ্ধের সময় মানুষের যখন তখন মৃত্যু হতে পারে, তো সেটাকে এখানে বোঝানোর জন্য আমাদের মাথায় বোমারু সেটা বলা হয়েছে। এরপর হচ্ছে পায়ে পায়ে হিমানির বাঁধ, পায়ে পায়ে বলতে কবিতায় কি বোঝানো হয়েছে? তো এখানে পায়ে পায়ে বলতে মানুষের প্রতি পদক্ষেপকে বোঝানো হয়েছে। হিমানি বা বরফের বাঁধ যেমন পথ রুদ্ধ করে, তেমনি মানুষের চলার পথে সামাজিক ও রাজনৈতিক বাধাগুলোও দুর্ভেদ্য। 7 নম্বর হচ্ছে আমাদের পথ নেই কোনো,
আমাদের পথ নেই কোনো বলার কারণ কি? দেখো, বর্তমান পৃথিবীতে সাধারণ মানুষ বড়ই অসহায় ও নিরুপায়। তাদের সামনে এগোনোর সমস্ত স্বাভাবিক পথ আজ যুদ্ধ ও দাঙ্গার কারণে রুদ্ধ। এটি বোঝাতেই কবি এমন মন্তব্য করেছেন, অর্থাৎ আমাদের আর কোনো পথ নেই। এরপর হচ্ছে আমাদের ঘর গেছে উড়ে, কথাটি কেন বলা হয়েছে? তো সাম্রাজ্যবাদী যুদ্ধ, দাঙ্গা ও রাজনৈতিক অস্থিরতার কারণে সাধারণ মানুষ যেভাবে ভিটেমাটি হারিয়ে উদ্বাস্তু ও আশ্রয়হীন হয়ে পড়েছে তা বোঝাতেই কবি কথাটি বলেছেন। পরের প্রশ্ন হচ্ছে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, বলার অর্থ কী? তো যুদ্ধ ও হিংস্র রাজনৈতিক লালসার হাত থেকে রেহাই পায়নি আগামী প্রজন্মের প্রতিনিধি শিশুরাও। চারিদিকে তাদের মৃত্যু ও ধ্বংসলীলা দেখে কবি ব্যথিত হয়ে এই উক্তি করেছেন। আমাদের শিশুদের সব পড়ে থাকার মধ্য দিয়ে কোন বিষয়টি ধরা পড়েছে? তো দেখো, এর মধ্যে দিয়ে বর্তমান পৃথিবীর চরম অমানবিকতা এবং ভবিষ্যৎ প্রজন্মের বিনাশের এক ভয়াবহ ছবি ধরা পড়েছে। পরের প্রশ্ন দেখো, আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? এ কথা বলার কারণ কি? চারদিকের মৃত্যু মিছিল এবং শিশুদের সব মানে হচ্ছে মৃতদেহ, এটা দেখে সাধারণ মানুষের মনে এক গভীর অনিশ্চয়তা ও প্রাণহানির সংশয় তৈরি হয়েছে। এই সংশয় থেকে কবি এমন প্রশ্ন করেছেন। এরপর আয় আরও বেঁধে বেঁধে থাকে বলার কারণ কি? সমস্ত প্রতিকূলতা ও ধ্বংসের মাঝেও পারস্পরিক সহযোগিতা এবং সংঘবদ্ধ শক্তির জোরেই টিকে থাকা সম্ভব। তাই কবি সাধারণ মানুষকে একতাবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। তো আয় আরও বেঁধে বেঁধে থাকে মানে হচ্ছে মানুষকে কবি একতাবদ্ধ হয়ে থাকার কথাই কিন্তু বলেছে, ঐক্যবদ্ধ হয়ে থাকার আহ্বান করেছেন। আমাদের ইতিহাস নেই এ কথা বলা হয়েছে কেন? ইতিহাসের পাতায় কেবল বিজয়ীর ও ক্ষমতাবানদের স্থান হয়, সাধারণ মানুষের লড়াই বা বঞ্চনার কথা সেখানে গুরুত্ব পায় না বলে কবি নিজেকে ইতিহাসহীন বলেছেন। অর্থাৎ আমাদের ইতিহাস নেই বলতে সাধারণ মানুষের কথা তো ইতিহাসে লেখা থাকে না, ইতিহাসে যারা ক্ষমতাবান মানুষ বিজয়ী তাদের কথা লেখা থাকে। তো সেজন্যই কবি বলেছেন যে আমাদের অর্থাৎ সাধারণ মানুষের কোনো ইতিহাস নেই। আমাদের চোখ মুখ ঢাকার কারণ কি? সাধারণ মানুষ প্রকৃত সত্য জেনেও মুখ ফুটে কিছু বলতে পারেন না এবং বিপন্নতায় তাদের আত্মপরিচয় আজ লুপ্ত। এই নীরবতা ও অসহায়তা বোঝাতেই বলা হয়েছে চোখ মুখ ঢাকা। অর্থাৎ সাধারণ মানুষের চোখ মুখ সবসময় ঢাকায় থাকে, কারণ তারা কিন্তু কোনো তাদের অভিযোগ, ঠিক আছে, সেটা করতে পারে না বা মুখ ফুটে বলতে পারে না, ঠিক আছে, সাম্রাজ্যবাদীদের মানে চাপে আর কি, তাদের যে অত্যাচার সেই অত্যাচারে। আমরা ভিখারি 12 মাস, এটা বলার কারণ কি? শোষক শ্রেণীর অত্যাচারে সাধারণ মানুষ আজ আশ্রয় ও জীবিকা হারিয়ে চির ভিখারিতে পরিণত হয়েছে। তাদের এই চরম দারিদ্র্য ও দৈন্য বোঝাতেই কবি এমন উক্তি করেছেন। নেক্সট, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, বলার অন্তর্নিহিত কারণ কি? দেখো, ঘর হারা ইতিহাসহীন মানুষের কাছে বেঁচে থাকার আনন্দটাই আজ মৃত। তাই তাদের কাছে পৃথিবীর অস্তিত্ব ও বিনাশ দুটোই অর্থহীন হয়ে দাঁড়িয়েছে। আমাদের পথ নেই বা আমাদের কথা কে বা জানে, এটা বলার কারণ কি? তো আমাদের কথা কে বা জানে এটা বলার কারণ কি না আধুনিক ব্যক্তি সর্বস্ব যুগে সাধারণ মানুষের দুঃখ কষ্ট বা প্রয়োজন সম্পর্কে সমাজ বা রাষ্ট্র উদাসীন। এই অবহেলার কথা বোঝাতেই কবি এমন আক্ষেপ করেছেন। তবু তো কজন আছি বাকি, এটা বলার কারণ কি? চরম বিনাশের মধ্যেও যে স্বল্প সংখ্যক মানুষ আজও মনসত্ব ও শুভ চেতনায় বিশ্বাসী, তাদের অস্তিত্ব ও জোট বাঁধার প্রয়োজনীয়তা বোঝাতে কবি কথাটি বলেছেন। অর্থাৎ তবু তো কজন আছি বাকি, অর্থাৎ শুভ বুদ্ধি সম্পন্ন যে সমস্ত মানুষ, মনসত্ব যাদের আছে সেই সমস্ত মানুষকে কবি কি বলেছেন? জোট বেঁধে থাকতে বলেছেন, একতাবদ্ধ হতে বলেছেন। আয় আরও হাতে হাত রেখে এই পংক্তিটির অন্তর্নিহিত অর্থ লেখন। তো পংক্তিটির মাধ্যমে কবি সমস্ত ভেদাভেদ ভুলে বিপন্ন মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার এবং সংহতির মাধ্যমে বাঁচার প্রেরণা দিয়েছেন। নেক্সট হচ্ছে 20 নম্বরে, আমাদের পথ নেই আর, কবির এরকম বলার কারণ কি? দেখো, ডানে ধস বাঁয়ে গিরিখাদ আর মাথার ওপর বোমারু, অর্থাৎ চারিদিকের শত্রু বেষ্টিত পরিস্থিতিতে সাধারণ মানুষের বাঁচার সব রাস্তা রুদ্ধ হয়ে গেছে বলেই কবি এমন কথা বলেছেন। আমাদের পথ নেই আর আমাদের বলতে কাদের কথা বলা হয়েছে? তো এখানে আমাদের বলতে কবি পৃথিবীর সমস্ত সাধারণ অধিকার বঞ্চিত বা যুদ্ধ সন্ত্রাসে বিপন্ন মানুষদের বুঝিয়েছেন, সাধারণ মানুষকেই বুঝিয়েছেন। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে বলতে কি বোঝানো হয়েছে? এটি যুদ্ধের এক বিভৎস চিত্রকল্প। আজকের দিনে হিংসাশ্রয়ী দাঙ্গা ও যুদ্ধে যে নিরপরাধ শিশুরা
প্রাণ হারাচ্ছে সেই নির্মম সত্য এখানে প্রকাশিত হয়েছে। অর্থাৎ আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, এটা বলতে যে যুদ্ধ বিধ্বস্ত সময়ে যে সমস্ত শিশুদের মৃত্যু হচ্ছে এবং তাদের মৃতদেহ এখানে এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেটা বলতে তিনি এই লাইনটা ব্যবহার করেছেন। এরপর আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা অনুসারে আমাদের ইতিহাসের পরিচয় দাও। সাধারণ মানুষের ইতিহাস হয় নেই, নয়তো তা শোষক কর্তৃক বিকৃত। তাদের ইতিহাস বলতে কেবল বঞ্চনা আর হারিয়ে যাওয়ার করুণ কাহিনী। নেক্সট হচ্ছে আমাদের শিশুদের সব কোথায় ছড়ানো রয়েছে। তো আমাদের কবিতা অনুযায়ী শিশুদের মৃতদেহ কাছে ও দূরে ছড়ানো রয়েছে, যা বিশ্বব্যাপী হিংসার ভয়াবহতাকে নির্দেশ করে। নেক্সট আমাদের ডান পাশে বাঁয়ে মাথায় ও পায়ে যা আছে তা কবিতা অনুসারে লেখো। তো কবিতা অনুসারে আমাদের ডান পাশে ধস, বাঁয়ে গিরিখাদ, মাথায় বোমারু এবং পায়ে পায়ে হেমানির বাঁধ এগুলো রয়েছে। অর্থাৎ এগুলো সবই হচ্ছে আমাদের বাধা বিপত্তি প্রতিবন্ধকতাকে কিন্তু বোঝানো হচ্ছে এই শব্দগুলোর সাহায্যে। পৃথিবী হয়তো গেছে মরে, এমন বলার কারণ কি? তো বর্তমান পৃথিবীতে মানবতার অভাব ও নীতি নৈতিকতার অবক্ষয় দেখে কবির মনে হয়েছে পৃথিবী তার প্রাণশক্তি বা স্পন্দন হারিয়ে ফেলেছে। আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতাটি কোন মূল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? তো এটা হচ্ছে জলই পাষাণ হয়ে আছে, এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আমাদের আমাদের মাথায় বোমারু শব্দটির অর্থ কী? তো বোমারু বলতে বোমা নিক্ষেপকারী বিমানকে বোঝানো হয়েছে, যা অতর্কিত ধ্বংসের প্রতীক। আমাদের পথ নেই আর, তাহলে আমাদের কি করণীয়? আমাদের করণীয় কি? তো এমত অবস্থায় আমাদের একমাত্র করণীয় হলো সমস্ত বিভেদ ভুলে পরস্পরের হাত ধরে সংঘবদ্ধভাবে থাকা বা বেঁধে বেঁধে থাকা, অর্থাৎ ঐক্যবদ্ধভাবে থাকা। তো এরপর দেখবো আমরা 3 নম্বর মানের যে প্রশ্ন এবং উত্তরগুলো রয়েছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, সেগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় বর্তমান পারিপার্শ্বিক অবস্থা প্রসঙ্গে কবির মতামত তোমার নিজের ভাষায় ব্যাখ্যা করো। তো দেখো পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো পারিপার্শ্বিক অবস্থাটা কি না, বর্তমান পৃথিবীতে সাম্রাজ্যবাদী আগ্রাসন ও স্বার্থান্বেষী গোষ্ঠীর কারণে অস্থিরতা বিরাজ করছে, মানুষের চলার পথে ডাইনে বাঁয়ে বিপদ ও মাথার উপর মৃত্যুর আশঙ্কা। তো এরকম পরিস্থিতি রয়েছে। তো এই বিষয়ে বলা হচ্ছে কবির মতামত কি সেটা লিখতে বলা হচ্ছে। তো এই প্রতিকূল পরিস্থিতিতে কবি শঙ্খ ঘোষ অসহায় গৃহহীন মানুষকে সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। একমাত্র ঐক্যবদ্ধভাবে থাকলেই এই সংকট থেকে বেরিয়ে আসা সম্ভব। এরপর দেখো, আমাদের ঘর উড়ে যাওয়া বলতে কি বোঝানো হয়েছে, অথবা ঘর গেছে উড়ে উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। তো শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতায় এটি সাধারণ মানুষের নিরাশ্রয় ও নিরাপত্তাহীনতার প্রতীক। আজকের যুদ্ধ দাঙ্গা এবং হানাহানির পৃথিবীতে মানুষ গৃহহীন, হিংসায় উন্মত্ত পরিবেশে মানুষ তার বাসস্থান ও আশ্রয় হারিয়ে উদ্বাস্তু শিবিরে থাকতে বাধ্য হচ্ছে। মানুষের এই চরম অসহায়তার দিকটি কবি তুলে ধরেছেন। এরপরের প্রশ্ন দেখো, আমাদের পথ নেই কোনো, পথ বলতে কবি কি বুঝিয়েছেন, এমন আশঙ্কার কারণ ব্যাখ্যা করো। তো পথ বলতে কি বোঝানো হয়েছে? এখানে পথ বলতে এই অবক্ষয়ের যুগে আদর্শহীনতা ও অনিশ্চয়তার অন্ধকার থেকে বেরিয়ে নতুনভাবে বাঁচার উপায় বা দিশাকে বোঝানো হয়েছে। এরপর আশঙ্কার কারণটা কি না, বিশ্বজুড়ে যুদ্ধ দাঙ্গা সন্ত্রাস ও বঞ্চনার ফলে মানুষের দিশেহারা, জীবন ধারণের প্রতি পদে প্রতিবন্ধকতা তার অস্তিত্বকে বিপন্ন করেছে। তাই কবি আশঙ্কা করেছেন এই অন্ধকার আবর্ত থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। এরপর আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে উদ্ধৃতাংশে তাৎপর্য ব্যাখ্যা করো। উদ্ধৃতাংশের তাৎপর্য এখানে লিখতে হবে। দেখো আমরা লিখছি, উদ্ধৃতিটি বর্তমান যুদ্ধ বিধ্বস্ত বিশ্বে শিশুদের চরম নিরাপত্তাহীনতার চিত্র তুলে ধরে। সাম্রাজ্যবাদী আগ্রাসন ও স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ত হয়ে হানাহানি থেকে শিশুরাও বাদ পড়ছে না। কাছে দূরে অর্থাৎ সারা পৃথিবীতেই হিংসাশ্রয়ী সন্ত্রাস ও যুদ্ধের বলি হচ্ছে শিশুরা। এই অক্ষমতা মানবতার পক্ষেও গভীর অবমাননার। আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? এই আশঙ্কার হেতু কী, অর্থাৎ এই আশঙ্কার কারণ কী? যেখানে প্রাণঘাতী হানাহানিতে অনায়াসে শিকার হচ্ছে আমাদের শিশুরা, সেখানে নিজেদের অস্তিত্বের প্রশ্নটিও অবান্তর। এই নারকীয় পরিস্থিতিতে প্রবলের কাছে নতির শিকার এক সংবেদনশীল মানুষের কাছে অপমানজনক। সেই হতাশ ও অনুশোচনা থেকে কবি এই শঙ্কা প্রকাশ করেছেন।
এরপর দেখো আয় আরও বেঁধে বেঁধে থাকি, এই আমন্ত্রণ কেন, অর্থাৎ কবি এরকম কথা কেন বলেছেন, আয় আরও বেঁধে বেঁধে থাকি। এই আমন্ত্রণ যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীর গৃহহীন অসহায় নিরন্ন সাধারণ মানুষের প্রতি। সাধারণ মানুষের চলার পথে সর্বত্র প্রতিকূলতা, অর্থাৎ অস্তিত্ব বিপন্ন এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য কবি তাদের মধ্যে ঐক্য ও প্রতিরোধের স্বপ্ন দেখেছেন, তাই তিনি মানুষকে সংঘবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। আমাদের ইতিহাস নেই, কে কেন একথা বলেছেন, তো অথবা এমনই ইতিহাস উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করা, অথবা এভাবে বলতে পারে আমাদের ইতিহাস নেই, ইতিহাস বলতে বক্তা কী বোঝাতে চেয়েছেন, ইতিহাস না থাকার কারণ ব্যাখ্যা করো। তোমরা লিখছি দেখো এটা কে বলেছেন কথাটি, না সমগ্র পৃথিবীর অগণিত অসহায় সাধারণ মানুষের প্রসঙ্গে কবি শঙ্খ ঘোষ এই কথাটা এই উক্তিটি করেছেন। ঠিক আছে, কেন বলেছেন, না যুগে যুগে আমরা সাধারণ মানুষরা বঞ্চিত হয়ে চলেছি, ক্ষমতাবানদের দ্বারা নিয়ন্ত্রিত ইতিহাসে এই উপেক্ষা ও বঞ্চনার কথা কোথাও লেখা নেই। মানুষের অস্তিত্ব তুচ্ছ হওয়ায় তাদের কথা ইতিহাসে বিস্তৃত, অর্থাৎ মানুষের যে অস্তিত্ব সেটা সাধারণ মানুষের কথা কিন্তু ইতিহাসে লেখা থাকে না, তাই জন্য কিন্তু এই কথাটা বলা হচ্ছে। আমরা ভিখারি 12 মাস বলতে কবি কি অন্তর্নিহিত অর্থ বুঝিয়েছেন, এই উক্তির মাধ্যমে কবি মানুষের মানসিক দৈন্য মানে হচ্ছে কি দরিদ্র আর কি, দৈন্য ও দুর্বলতার কথা বুঝিয়েছেন। নানান প্রতিকূলতা ও যুগ যন্ত্রণার ক্ষত নিয়ে মানুষ বেঁচে আছে, যে সে পথ হারা, তার মানসিক দৃঢ়তা শিথিল, ইতিহাসে তার স্থান নেই জেনেও সে নিশ্চুপ। এইভাবে অবহেলিত ভীরু সাধারণ মানুষের মানসিক দৈন্যের কথা বলতে গিয়ে কবি এমন মন্তব্য করেছেন। এর পরের প্রশ্ন দেখো, পৃথিবী হয়তো গেছে মরে, এমন সংশয়ের কারণ কি? তো সংশয়ের কারণ কি, না যুদ্ধ ও দাঙ্গা বিধ্বস্ত পৃথিবীতে মানুষ দিশেহারা ও হাত পা বাঁধা, সে গৃহহীন এবং নিজেদের ভাবী প্রজন্মকে রক্ষা করতে ব্যর্থ। নিজেদের অর্থহীনতায় বেঁচে থাকার আশা সে হারিয়েছে, তার কাছে মানবতা ও সংবেদনশীলতা মরে গেছে বলে মনে হয়েছে, তাই সমগ্র পৃথিবীটা তার কাছে মৃত বলে মনে হয়েছে। তবু তো কজন আছি বাকি, কবি এই উক্তিটির সাহায্যে কী বোঝাতে চেয়েছেন? সাম্রাজ্যবাদী শাসক ও স্বার্থান্বেষী গোষ্ঠীর চক্রান্তে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ, তাদের অতীত অস্পষ্ট ও বর্তমানও বিপন্ন। এরকম প্রতিকূল অবস্থার মাঝেও বিবেকবান যে কয়েকজন মানুষের অস্তিত্ব আছে, কবি তাদের নিয়ে প্রতিরোধ ও ঐক্যের স্বপ্ন দেখেছেন। এই অবশিষ্ট মানুষদের সংগঠিত করার আশাতেই তিনি এমন উক্তি করেছেন। এরপরে দেখো আয় আরও হাতে হাত রাখা বলতে কি বোঝায়, এক্ষেত্রে আরও শব্দটির প্রয়োগের তাৎপর্য লেখো। তো দেখো শঙ্খ ঘোষ তার কবিতায় হাতে হাত রাখা বলতে মানুষের ঐক্য ও সংঘবদ্ধতাকে বুঝিয়েছেন। সাম্রাজ্যবাদী আগ্রাসন ও অশুভ শক্তির প্রভাবে সাধারণ মানুষ আজ বিপন্ন, এত প্রতিকূলতার মাঝেও তাদের মধ্যে যতটুকু প্রতিরোধের ক্ষমতা আছে সেটুকু একত্রিত করার জন্য এবং ঐক্যের ডাককে আরও জোরদার করার জন্য কবি আরও শব্দটি ব্যবহার করেছেন। এরপরের প্রশ্ন 12 নম্বরে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, আমরা কারা, কেন এই অবস্থা? তো আমরা কারা কবি শঙ্খ ঘোষের কবিতায় আমরা বলতে অসহায় ও বিপন্ন সাধারণ মানুষকে বোঝানো হয়েছে। কেন এই অবস্থা? হিংসা, যুদ্ধ, রক্তক্ষয়, বিভেদ ও বিচ্ছিন্নতার আঘাতে মানুষ এখন ক্ষত বিক্ষত। শাসকের চক্রান্তে ও স্বার্থান্বেষী ক্ষমতাবানের মদতে সমাজ রাজনৈতিক অবক্ষয় চরম রূপ নিয়েছে। এই হতভাগ্য, নিরাপত্তাহীন ও দিশাহীন মানুষের দুর্দশার ছবিটি ফুটে উঠেছে এই পংক্তিটিতে। পরের প্রশ্ন, আমাদের শিশুদের সব বলতে বক্তা কি বুঝিয়েছেন? সব শব্দটির আক্ষরিক অর্থ কী? তো সব বলতে কী বোঝানো হয়েছে? হিংসায় উন্মত্ত এই পৃথিবীতে কোমল নিষ্পাপ শিশুরাও আজ রক্তক্ষয়ী সন্ত্রাসের শিকার। যুদ্ধ, দাঙ্গা ও অতর্কিত হানার আঘাতে সদ্যজাতদের ছিন্ন ভিন্ন দেহ কাছে দূরে ছড়িয়ে রয়েছে। সব শব্দের আক্ষরিক অর্থ কিনা? সব শব্দের আবিধানিক অর্থ হলো মৃতদেহ বা শবদেহ। আমাদের কথা কে বা জানে, আমরা কারা তাদের কথা কেউ জানে না কেন? তো আমরা কারা, না কবি শঙ্খ ঘোষের কবিতা অনুসারে আমরা হলো এই পৃথিবীর অগণিত সাধারণ খেটে খাওয়া সাধারণ মানুষ। ঠিক আছে, তাদের কথা কেউ জানে না কেন? না এ পৃথিবীর ইতিহাস আসলে ক্ষমতাবান শাসকের ইতিহাস। দুর্বল ও অসহায়
আম জনতার সুখ দুঃখের পরোয়া কেউ করে না, তাদের জন্য জোটে উপেক্ষা, অবহেলা ও বিস্মৃতি, তাই তাদের কথা কখনো সভ্যতার আয়নায় ধরা পড়ে না। এরপর দেখো আমরা এই কবিতার 5 নম্বর মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। প্রথম হচ্ছে, আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতায় শঙ্খ ঘোষ সময় ও সময়কাল সম্পর্কে যা বলতে চেয়েছেন তা আলোচনা করো। অথবা আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতায় যুগ যন্ত্রণার যে নির্মম ইতিহাস বর্ণিত হয়েছে তা আলোচনা করো বা বর্ণনা করো। তো এই কবিতায় যে পারিপার্শ্বিক সংকট সেটা কি না, কবি শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতায় বর্তমান সময় নৈতিক অবক্ষয় ও বিশৃঙ্খলায় পূর্ণ, সাম্রাজ্যবাদী ও সুবিধাবাদী শক্তির আগ্রাসনে মানুষের চলার পথ বিপদ সংকুল, মাথার ওপর মৃত্যুর হাতছানি এবং গৃহহীনতা যুগ যন্ত্রণার নির্মম ছবি ফুটিয়ে তুলেছে। ইতিহাসের নির্মমতা কি সেটা দেখো আমরা লিখছি, সাধারণ মানুষের এই দুঃখ যন্ত্রণার ইতিহাস ক্ষমতাবানদের দ্বারা নিয়ন্ত্রিত হওয়ায় অলিখিত বা বিকৃত থেকে যায়। কবি মনে করেন এই জীবনমৃত পরিস্থিতি থেকে বাঁচতে হলে নৈরাশ্য ত্যাগ করে শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের সংঘবদ্ধ হতে হবে। পরের প্রশ্ন, আমাদের পথ নেই কোনো, আমরা কারা এবং তাদের পথ নেই কেন? পথ হারা মানুষগুলিকে কবি কোন পথের সন্ধান দিয়েছেন? তো আমরা কারা, কবি শঙ্খ ঘোষ আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতায় আমরা বলতে কবি যুদ্ধ বিধ্বস্ত, নিপীড়িত, শ্রমজীবী ও শান্তিপ্রিয় সাধারণ মানুষদের বুঝিয়েছেন। তাদের পথ নেই কেননা সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসনে তারা বিপন্ন ও অসহায়, তারা তাদের ভাবি প্রজন্মকে বাঁচাতে ব্যর্থ এবং নিজেদের অস্তিত্ব সংকটের মুখে, তাই তারা পথ হারা বা তাদের পথ নেই। কবির দেওয়া পথের সন্ধানটা কি না, কবি পথ হারা মানুষগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যারা বাকি আছে তারা সকলে বেঁধে বেঁধে অর্থাৎ সংঘবদ্ধ বিশ্বাসে একজোট হলে তাদের সামনে অবশ্যই নতুন পথ খুলে যাবে। এরপর দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি থাকা বলতে কবি কি বুঝিয়েছেন এবং তাদের এভাবে এভাবে থাকতে বলেছেন, কীভাবে থাকতে বলেছেন সেটা, ঠিক আছে। তো কবি বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন কেন? তখন আমরা এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে, অর্থাৎ প্রশ্নটিকে এভাবেও বলতে পারে যে তবু তো কজন আছি বাকি, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির মধ্যে কবি যে মূল বক্তব্য তুলে ধরতে চেয়েছেন তার সংক্ষিপ্ত পরিচয় দাও। উদ্ধৃতাংশটির প্রেক্ষিতে কবি মানসিকতার পরিচয় দাও। আমরা উত্তরটা লিখছি, দেখো, কবি শঙ্খ ঘোষ বেঁধে বেঁধে থাকি বলতে সংঘবদ্ধভাবে বেঁচে থাকাকে বোঝাতে চেয়েছেন। তিনি পৃথিবীর অসংখ্য শ্রমজীবী শান্তিকামী সাধারণ মানুষদের এভাবে থাকতে বলেছেন। সাম্রাজ্যবাদী ক্ষমতাবান ও মৌলবাদী শক্তি আজ সাধারণ মানুষের অস্তিত্বের সংকট সৃষ্টি করেছে। এই সংকট থেকে রক্ষা পেতে এবং ভাবি প্রজন্মের জন্য সুন্দর পৃথিবী রেখে যেতে হলে মানুষের ঐক্যবদ্ধতা প্রয়োজন। সুস্থ ও বিবেকবান মানুষের এই সংগঠিত অঙ্গীকারেই সমাজের সংকটমোচন সম্ভব। এরপর হচ্ছে, আমাদের ইতিহাস নেই বলে কবি সংশয় প্রকাশ করেছেন কেন? তো দেখো, অথবা বলতে পারে কি এমনই ইতিহাস, এটা বলার কারণ কি, অথবা আমাদের ডান পাশে ধস আমাদের বাঁয়ে গিরিখাত, সমগ্র কবিতার পরিপ্রেক্ষিতে এই মন্তব্যের তাৎপর্য লেখন। আমরা উত্তর লিখছি, দেখো, সাম্রাজ্যবাদী আগ্রাসন ও সাম্প্রদায়িকতার বিষ বাষ্পে মানুষের অস্তিত্ব বিপন্ন, তারা ডাইনে বাঁয়ে বিপদকে, অর্থাৎ ধস ও আমাদের ডান দিকে ধস বাঁয়ে গিরিখাত যেটা কবিতায় বলা হয়েছে, এগুলো রেখে প্রতিকূল পথে এগোচ্ছে। তাদের দুঃখের ইতিহাস অলিখিত বা বিকৃত থাকবে, এটাই কবির আক্ষেপ। এরপরে দেখো, কবি মনে করেন ক্ষমতাবান শাসক ইতিহাস নিয়ন্ত্রণ করে, সেই ইতিহাসে সাধারণ মানুষের অসহায়, বিপন্নতা কিংবা জীবনমৃত পরিস্থিতির খোঁজ থাকে না। তথাকথিত এই বিকৃত ইতিহাস সম্পর্কেই কবির সংশয় ও প্রশ্ন। আমরা ভিখারি 12 মাস, আমরা বলতে কাদের বোঝানো হয়েছে? তারা নিজেদের সর্বদা ভিখারি মনে করেছেন কেন? তো আমরা কারা না, এখানে আমরা বলতে বর্তমান বিশ্বে সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসনে ও মৌলবাদী শক্তির অত্যাচারে জর্জরিত সাধারণ শান্তিকামী ও শ্রমজীবী মানুষদের বোঝানো হয়েছে। এরপর দেখো, ভিখারি মনে করার কারণ কি না, এই মানুষগুলি শুধুমাত্র অর্থনৈতিক বিচারে ভিখারি নয়, এরা শাসকের অবজ্ঞা, উপেক্ষা ও অবহেলার পাত্র। সমাজের দায় দাক্ষিণ্যের উপর নির্ভর করে এদের বাঁচা মরা, ন্যায় ও অধিকার থেকে বঞ্চিত এই মানুষগুলি, দিন মানে হচ্ছে দরিদ্র, এই মানুষগুলি সামাজিক দিক দিয়েও তাই তারা নিজেদের ভিখারি 12 মাস বলে মনে করেছেন।
পরের প্রশ্ন হচ্ছে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, কার কোন কবিতার অংশ এটা? মূল গ্রন্থের নাম কি? পাঠ্য কবিতা অনুসারে পংক্তি দুটির তাৎপর্য আলোচনা করো। তো দেখো, কবি আর কবিতা এবং মূল গ্রন্থ কি সেটা আমরা লিখছি। পংক্তিটি কবি শঙ্খ ঘোষের লেখা, আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতা থেকে গৃহীত। কবিতাটি তার জলই পাষাণ হয়ে আছে নামক কাব্যগ্রন্থের অন্তর্গত। এরপর এর তাৎপর্য কি সেটা দেখো আমরা লিখছি। হিংসাশ্রয়ী সময়ের বিপন্নতায় রাষ্ট্রীয় বর্বরতা থেকে শিশুরাও বাদ যায় না। কাছে দূরে ছড়িয়ে থাকা শিশুর মৃতদেহ শিশুঘাতী নারকীয়তার অমানসী চিহ্ন ফুটিয়ে তোলে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে না পারা আমাদেরই অক্ষমতা ও কলঙ্কের প্রতীক। আমাদের ইতিহাস নেই, কাদের কেন ইতিহাস নেই? এই মন্তব্যের মধ্য দিয়ে সভ্যতার কোন কলঙ্কিত ইতিহাসকে বোঝাতে চাওয়া হয়েছে? তো কাদের কেন ইতিহাস নেই? আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতায় কবি সারা পৃথিবীর খেটে খাওয়া সাধারণ শ্রমজীবী মানুষের ইতিহাসহীনতার দিক নির্দেশ করেছেন। শাসক ও সাম্রাজ্যবাদের ইচ্ছায় ইতিহাস লিপিবদ্ধ হয় বলে উপেক্ষিত দুর্বলের বাস্তব অবস্থান এখানে প্রতিফলিত হয় না। এরপর দেখো, কলঙ্কিত ইতিহাস বলতে কী বোঝানো হয়েছে না? ক্ষমতাবানের পরিকল্পিত ইতিহাসে বিকৃত বিভ্রান্তি ও মিথ্যা প্রচারে প্রকৃত ইতিহাস তার স্বকীয়তা হারায়। সাধারণ মানুষ তাদের ঐতিহ্য, শিকড় ও সংগ্রামের ইতিবৃত্ত ভুলিয়ে দিশাহীন বিচ্ছিন্নতার স্রোতে পথ হারায়। কবি এই চাপিয়ে দেওয়া মিথ্যা ইতিহাসের কলঙ্কিত রূপটিকেই কটাক্ষ করেছেন। ওকে, তো দেখো, আজকে আমরা তোমাদের ক্লাস 10-এর বাংলা বিষয়ের আয় আরও বেঁধে বেঁধে থাকি এই সম্পূর্ণ কবিতাটি আমরা রিডিং পড়েছি। রিডিং পড়ার পর এই কবিতার বিষয়বস্তু, নামকরণ এগুলো জেনেছি এবং কবিতার 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর আর 5 নম্বর মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো আমরা জানলাম। ঠিক আছে, তো সম্পূর্ণ কবিতাটি তোমরা খুব ভালোভাবে রিডিং পড়বে কয়েকবার, তারপর প্রশ্ন উত্তরগুলোকে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। তাহলে তোমাদের এই কবিতা থেকে কোনো যে প্রশ্নই পরীক্ষা দিক তার উত্তর তোমরা কিন্তু খুব সহজেই পরীক্ষা লিখতে পারবে। আর যদি এর প্রশ্ন তোমরা পিডিএফ পেতে যাও, আমাদের অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখানে পেইড কোর্সের মধ্যে পিডিএফগুলো দেওয়া থাকবে, প্লাস সেখানে তোমাদের ভিডিওগুলোও দেওয়া থাকবে। ঠিক আছে, সেই পেইড কোর্স তোমরা কিন্তু সেখান থেকে পারচেস করতে পারো। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটি সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট বক্সে নিজেদের মতামত অবশ্যই লিখবে। তো আজকের এই ভিডিওটি আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।